প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ইরান ও ইসরায়েল পাল্টা হামলা করেছে এবং এরপরে এই যুদ্ধে কে জিতলো তা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। এই দুই দেশ একে অন্যের দিকে সরাসরি হামলার পর উত্তেজনার পারদ কমেছে ঠিকই, কিন্তু আলোচনা থেমে নেই। কেন এই হামলা কি দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ? ইরান কি এই হামলার মাধ্যমে ইসরায়েলের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারল? আর ইসরায়েল কি যে তাদের যে সামরিক শক্তি তার উপর ভর করে যে নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে তারা কতটা পারবে? এভাবেই কি তারা ফিলিস্তিনের পর হামলা চালাতে থাকবে? এর শেষ কোথায়? কীভাবে সমাধান হতে পারে? আর যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্য পলিসি কি, তার নীতি কি? এই নানা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করব। এই বিষয়গুলো বোঝার জন্যে আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন এনআই খান, সাবেক শিক্ষা সচিব, এবং আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের স্টুডেন্ট এবং অধ্যাপক এবং খোঁজখবর রাখেন, আপনাকে দিয়ে শুরু করি। আমি শুরুতে একটু বুঝতে চাই যে এই ইরান এবং ইসরায়েলের যে পাল্টার পরে বা এই ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সমীকরণটা আসলে কি দাঁড়াচ্ছে? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই। ইসরায়েলকে ফার্স্ট রেকগনিশন কে দিয়েছিল? ইট ওয়াজ ইরান। আপনি দেখেন মিত্র দেশ ছিল এবং 1979-এ যখন ইরানিয়ান রেভলিউশনটা হয়, এই রেভলিউশনের পরবর্তীতে প্রথম পোলারাইজেশনটা শুরু হয়। ইরান ন্যাচারালি অ্যান্টি ওয়েস্ট ইয়েতে চলে যায়, ব্লকে চলে যায়, যে কারণে ওয়েস্ট ইসরায়েল রিলেশনশিপটা তখন। এর মধ্যে হামাস বলে একটা ফ্যাক্টর আছে। এই হামাসের উৎপত্তিও কিন্তু ইসরায়েল থেকেই, এবং সেটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন কিন্তু সব জায়গাতেই আছে। অর্থাৎ ইসরায়েল কিন্তু হামাসকে তৈরি করতে সহায়তা করে। এই কারণে করে যে যেটা প্রো ইসলামিক ফ্যাকশন আছে সেটাকে কাউন্টার করার জন্য। আলটিমেটলি হামাস পরবর্তীতে আরেকটা রূপ নেয়। সুতরাং এইখানে যে যৌগিক সিচুয়েশনটা হয়েছে, এই হামাস যখন নন স্টেট অ্যাক্টর হিসেবে তৈরি হয়, প্যারালালি তৈরি হয় লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য জায়গায় বাকিগুলি। পরবর্তীতে সময়ের পরিবর্তনে আমরা এক পর্যায়ে গিয়ে দেখলাম যে নতুন নন স্টেট অ্যাক্টরগুলি তৈরি হওয়া শুরু করলো। আমরা সিরিয়াতে দেখলাম আল কায়দা আসছে, আইসিস আসছে। আফগানিস্তানে এই বলয়ে আমরা দেখলাম যে আল কায়দার মতো ইনস্টিটিউশনসগুলি আসছে। তার মানে এখন আমরা শুধু দেখছি যে রাষ্ট্র না, রাষ্ট্রের সাথে এই নন স্টেট অ্যাক্টরগুলি বিভিন্ন রাষ্ট্রের সাথে সংযুক্ত। ফলে ইসরায়েল যখন তার এই সিচুয়েশনটাতে আসলো, অর্থাৎ ইরানের সাথে তার সম্পর্কের অবনতির চরম সীমায় যখন যায়, তখন আরও দুটো ঘটনা ঘটে। একটা হলো সাউদি ইরান রিলেশনশিপ। এই সাউদি ইরান রিলেশনশিপটা কিন্তু নর্মালাইজেশনের পথে ছিল, আমরা ইঙ্গিত পাচ্ছিলাম, এবং সেই ক্ষেত্রে কিন্তু কাতারেরও একটা ভূমিকা ছিল। আবার আপনি যদি দেখেন, যদি এই ধরনের নর্মালাইজেশন হয়, স্বাভাবিকভাবে এটা ইসরায়েলের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না। ওদিকে যদি জর্ডানকে দেখা হয়, যে জর্ডান কিন্তু এয়ার স্পেস ব্যবহার করতে দিয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছে এই ইসরায়েলের ক্ষেত্রে, ফলে সেইখানেও যদি আপনি দেখেন জর্ডানের একটা বড় অর্থনৈতিক বিষয় আছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, এবং সেই সাথে জেরুজালেমের উপরেও তার একটা কাস্টোডিয়ান রিলেশনশিপ আছে। তাছাড়াও একটা বড় রেফিউজিও কিন্তু সে রাখে। সুতরাং তার ক্ষেত্রেও এক ধরনের রিলেশনশিপ তৈরি হয়েছে, যেটা সরাসরিভাবে আমরা যদি দেখি সৌদি বা অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে সেইগুলির সাথে খুব একটা ম্যাচ করে না। এবং আমরা যখন সৌদি আরবের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, গালফ স্টেটগুলিকে দেখি, গালফ স্টেটগুলি ন্যাচারালি বহু পুরনো সময় ধরেই ইরানের বিপক্ষে, কারণ ইরান হলো মনার্কিকে চ্যালেঞ্জ করা, এবং তারা কোনো অবস্থাতেই সেই মনার্কি চ্যালেঞ্জের দিকে তারা যেতে চান না। এবং সেটার একটা ক্লাসিক এক্সাম্পল হয়েছিল ইরাক ইরান ওয়ার। সেই সাথে সৌদি আরব এবং এই রাষ্ট্রগুলি, পার্টিকুলারলি কুয়েতের ক্ষেত্রে, আমরা দেখতে পাই যে একটা বড় সিকিউরিটি গ্যারান্টি আসে পশ্চিমা দেশগুলি থেকে, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে। সুতরাং আরব রাষ্ট্রগুলির ক্ষেত্রেও যে খুব বেশি
মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে গিয়ে প্র্যাকটিক্যালি স্পিকিং কোয়ালিশন টাইপের যেটা তারা তৈরি করেছিলেন ইয়েমেনের ক্ষেত্রে, ইরান বা ইসরায়েলের ক্ষেত্রে তাদের এটা করা সম্ভব হয়নি। সুতরাং এই জায়গাতে গিয়ে একটা পোলারাইজেশন আছে। আরেকটা পোলারাইজেশন যেটা তৈরি হয়েছে সেটা হলো খুব সরাসরিভাবে আপনি যদি ইউএন সিকিউরিটি কাউন্সিল দেখেন বা অন্যান্য রেজলিউশনগুলি দেখেন বা অন্যান্য স্টেটমেন্টগুলি দেখেন, সেই ক্ষেত্রে রাশিয়া, চায়না, ইরান, টার্কি এই রাষ্ট্রগুলি কিন্তু এখন নতুনভাবে মানে তাদের যে পলিটিক্যাল অরবিট বা জিওপলিটিক্যাল অরবিটটা এটা মিডল ইস্টে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই পশ্চিমা রাষ্ট্রগুলি অনেক বেশি চাপের মুখে আছেন। অর্থাৎ আগে যে অরবিটটা ছিল আরব দেশগুলি, পার্টিকুলারলি গালফ দেশগুলিকে কেন্দ্র করে, ইউরোপিয়ান দেশ বা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে বলয়টা ছিল, সেটা কিন্তু এখন বড় একটা চাপের মুখে আছে। সুতরাং ওভারঅল এই মুহূর্তে শুধুমাত্র যে ইসরায়েল ইরানের মধ্যে জিনিসটা আছে সেটা ভাবার খুব একটা স্বস্তিদায়ক জায়গা আমাদের মধ্যে নেই। ফলে এখন আমরা দেখছি যে গ্রেট পাওয়ারগুলি এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় রকমের জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক কনফ্লিক্টের দিকে যাচ্ছে। আরও বিস্তারিত আপনার কাছে জানবো। এনায়েত খান, আপনি কিভাবে দেখেন যে ইরান ইসরায়েলের যে সাম্প্রতিক যে এক্সপোজার বা সহিংসতা বা যুদ্ধ যেটা বলেন, সাথে ফিলিস্তিন সম্পর্ক, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, এই সমীকরণটার সাথে শুধু যে স্টেট ফ্যাক্টর বা নন স্টেট ফ্যাক্টরের সাথে ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইভেন চায়না, রাশিয়া সবারই কিন্তু কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। আপনি কিভাবে দেখেন? আমি যেটা বড় করে দেখে আমি আরও পিছনে যাব। আমরা সাধারণত জিওপলিটিক্সের বিষয়ে আলোচনা হয়, কিন্তু আরেকটি বিষয় আছে থিওপলিটিক্স। একটা ধর্মীয় একটা পলিটিক্স আছে। এর উদাহরণ হিসেবে বলি আমি, যে আমরা দেখি যে প্রথম ক্রুসেড যখন 1099 সালে হয়েছিল, ক্রুসেড কিন্তু ধর্মযুদ্ধ কিন্তু খ্রিশ্চানরাই শুরু করেছে এবং এর বড় ভূমিকা ছিল বর্তমান যে ফ্রান্স সেইটার। এই ক্রুসেডে যখন তারা এসছে তখন তারা প্রথম ক্রুসেডে জেরুজালেমে কিন্তু সব মুসলিম এবং ইহুদিদেরকে মেরে ফেলেছে। তখন তো মানুষ কম ছিল, প্রায় 70,000, 1099 খ্রিস্টাব্দের কথা বলছি। কিন্তু তারপরে অন্য ক্রুসেডে আমরা যদি দেখি, পরবর্তীকালে সালাউদ্দিনের সময় সে যখন দখল করেছে জেরুজালেম, তখন কিন্তু খ্রিস্টানদের ওইভাবে মারেনি, সিভিলিয়ানদের। তো এটা খুব ইন্টারেস্টিং বিষয়। খ্রিস্টান জগতের যেটা আমি দেখি হিস্ট্রিক্যালি, তারা কিন্তু ইহুদিদেরও একেবারে শেষ করে দিয়েছে বলা যায়। এই যে আমরা ইউক্রেনের কথা বলি, ইউক্রেনেও কিন্তু প্রায় 15 লক্ষ ইহুদিদেরকে মেরেছে। আপনাদের ধর্মের দিক থেকে চিন্তা করি কারা মেরেছে, এটা কিন্তু খ্রিস্টানরা মেরেছে। আমরা যদি লক্ষ্য করি যে আমেরিকা মহাদেশে যখন ইউরোপিয়ানরা গেছে, তখন একেবারে শেষ করে দেওয়ার প্রায় প্রান্তে তারা দাঁড়িয়েছে, জেনোসাইড করেছে কিন্তু অন্য ধর্মের লোকদের, এবং ধর্মে কনভার্ট করতে চেয়েছে। আমি অনেকগুলো উদাহরণ হিসেবে বলছি। যদি আমি দেখি অস্ট্রেলিয়াতে, সেখানেও কিন্তু তারাই বলে যে প্রায় 1 কোটি মানুষ ছিল তাদেরকে পর্যায়ক্রমে, এবং খুব গ্রুসাম ওয়েতে, যে সেখানে পক্স হতো যখন ওয়েস্টার্নদের, সেই পক্সের লোকদের যারা মারা যেত ডেড বডি ওদের ওখানে ফেলে দিয়ে আসতো। তাহলে আমরা যদি পুরনো হিস্ট্রিতে দেখি, তারা কিন্তু ওয়েস্ট কিন্তু স্যাভেজ, টেকনোলজিক্যালি তারা আগানো, মানুষ মারার টেকনোলজিও কিন্তু তাদের আবিষ্কার। ইহুদিদের কিন্তু তারা মেরেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অন্য ধর্মের লোককে তারা টলারেট করে না, কিন্তু ইতিহাস তাই বলে। এমনকি যে আমি উদাহরণ হিসেবে বলছি, তাইপেং যে বিদ্রোহ, সেটাও যদি দেখেন কত মানুষ মারা গেছে, প্রায় 1 কোটির মতো, এবং সেটাও কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে রিলেটেড কারণে। আমি আপনাদের বলবো, দর্শক যারা আছে তারা একটু হিস্ট্রিটা পড়বেন। আমি বলছিলাম থিওপলিটিক্স। এখন আসি ইরানে। ইরানের কথা যদি দেখি, তারও অনেক আগে যখন খ্রিস্টান ধর্ম আসেনি, তখন ইহুদি ধর্ম ছিল। তখন জেরুজালেমে যে ইরাকের যে শাসনকর্তা, সাম্রাজ্যের মালিক, তার নাম ছিল নেবুচাঁদনেজার, যার কথা আমরা শুনি ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা শুনি। নেবুচাঁদনেজার কিন্তু জেরুজালেম দখল করে সব ইহুদিদের নিয়ে এসেছিল, ডিপোর্ট করেছিল। কোথায়? আজকের যে ইস্পাহান, যেখানে অ্যাটাক করেছে ইসরায়েলিরা ইরানের, সেখানে কিন্তু নদীর ওই পারে
থাকে ইহুদিরা, এই পাশে থাকে মুসলিম সাধারণত, সেখানে অ্যাটাক করেছে। তারা কিন্তু ওই সূত্রে এসেছে কিন্তু ইহুদিরা সেই আমলে। এটা আমি খ্রিস্টপূর্ব 600 আগের কথা বলছি। পরবর্তীকালে সাইরাস এসে তাদেরকে আবার ইহুদিদেরকে 70 বছর পরে সাইরাস আসছে, এসে জেরুজালেমে যাওয়ার সুযোগ দিয়েছে। সেই জন্য কিন্তু খ্রিশ্চান ওয়ার্ল্ড কিন্তু সাইরাস দি গ্রেট বলে, সাইরাসকে গ্রেট বলে, তার কারণ ইহুদিদের ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছে। আবার উল্টা দিকে দেখেন, আলেকজান্ডারকে আমরা সবাই গ্রেট বলি, কিন্তু আলেকজান্ডার কিন্তু এসে পার্সিপোলিস, যেটা একটা সাম্রাজ্যকে কিন্তু ধ্বংস করেছে, আগুন ধরে পুড়িয়ে দিয়েছে, তাদের বইপত্র কিছুই নাই, সব শেষ করেছে। 100টা রাজ পরিবার এবং উচ্চতর শাসকদের মেয়েদেরকে বিয়ে দিয়েছে তার এদের সাথে। এবং আরও পিছনে যদি যায়, এখানে সময় নেই, সে কিন্তু একসময় এক সত্রাপের প্রাদেশিক শাসনকর্তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। কে? আলেকজান্ডার। তখন সে ইয়াং, কিন্তু তার সৎ বড় ভাই তাকে বিয়ে করেছিল, তার বাবা বিয়ে দিয়েছিল। সুতরাং তাদের কিন্তু একটা দেখা গেছে তারা স্যাবেস প্রথম থেকে ওয়েস্টের লোকেরা। এখন আসি, এই যে ইরান স্বীকৃতি দিয়েছিল, প্রফেসর সাহেব বললেন ভেরি হিস্ট্রিক্যাল। কেন ইরান প্রথমে স্বীকৃতি দিয়েছে? কারণ ওই যে ইরানের সাথে কিন্তু আলাদা একটা সম্পর্ক ছিল ইহুদিদের। কেন? তারা তাদেরকে দেশে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে, নাই তো জেরুজালেমে ইহুদি থাকতোই না, কিন্তু দেশে। এই জন্যে তারা কিন্তু তাদেরকে স্মরণ করে। কাকে? সাইরাসকে স্মরণ করে। আমার বিশ্বাস সেই একই ধর্মীয় কারণে ইরাককে ধূলিসাৎ করে দিয়েছে। তার কারণ আমেরিকাতে জিউস লবি সবচেয়ে বড়। কেন বড়? আমাদের যুদ্ধের সময় ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের বিরুদ্ধে ছিল। রিমেম্বার, ওয়েস্টার্ন মিডিয়া ওয়াজ ইন আওয়ার ফেভার। ওয়াই? বিকজ ওয়েস্টার্ন মিডিয়া ইজ বিং সাপোর্টেড বাই জিউস। ওয়েস্টার্ন মিডিয়ার মালিক কিন্তু জিউসরা ছিল। এখন আসি আবার ইরানে। এই ইরানে আমি যদি তালমুদ দেখি, আমি আসছি, তালমুদ যদি দেখি এবং আমরা যদি ওল্ড টেস্টামেন্ট, যেটা আমরা তোরা বলি, সেটা যদি দেখি, তাহলে সেখানে দেখব 33 বার ইরানের নাম আছে। আর ওই যে সাইরাস, তাকে মেসিয়া বলছে কতবার? 16-17 বার। মেসিয়া মানে উদ্ধারকর্তা। কেন বলছে? এটাই কিন্তু ইরানের সাথে তাদের সম্পর্ক। কিন্তু প্রফেসর সাহেব যেটা বললেন, পরবর্তীকালে তো ধর্মীয় কারণেই, ধর্মীয় বিপ্লবের কারণে এই বিচ্ছেদটা হয়েছে, এই রেষারেষি হয়েছে। প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, আপনি শুরুতে যেটা বলছিলেন, এখন একটু যদি আরেকটু ক্লিয়ার করে আমরা বুঝতে চাই, সেটা হলো এই মধ্যপ্রাচ্যে অনেকগুলো ফ্যাক্টর, যেটা বললেন, স্টেট ফ্যাক্টর আছে, নন স্টেট ফ্যাক্টর আছে, এবং মধ্যপ্রাচ্যের বাইরে ওয়েস্টার্ন ইউরোপ, চীন, রাশিয়া ইত্যাদি আছে। কিন্তু যদি শুধু এরকম করে আমাকে জানতে চাই যে ইরান আসলে মধ্যপ্রাচ্যে কি চায় এবং ইসরায়েল কি চায়। প্রথম কথা আমাদের বুঝতে হবে যে ইরানিয়ান ন্যাশনালিজমটা কি। ইরানিয়ান ন্যাশনালিজম মোটেও আরব ন্যাশনালিজমের সাথে মেলে না। তার একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি আছে, শিয়া মেজরিটি রাষ্ট্র। তার যে পজিশনটা হলো যে সে তার ইকোনমি, তার বলয়টাকে টিকিয়ে রাখার জন্য, এবং সে তার সেলফ সিকিউরিটি, যেটা 1979-এর পরে যেটা আমরা আলাপ করলাম, স্যারও বললেন পার্সিপোলিসের স্টোরিগুলি, এটা পরবর্তীতে শার্ট টাইমেও তো পার্সিপোলিসই একটা বড় মেজর ফ্যাক্টর ছিল। কিন্তু আমরা যখন দেখি যে ইরানিয়ান রেভলিউশনের পরে ইরানের সাথে যে হোস্টাইল রিলেশনশিপটা তৈরি হলো, শুধু আরব বিশ্ব, পশ্চিমা বিশ্ব না, বাকি যে দেশগুলিকে আমরা দেখি না কেন, কারণ পাওয়ার পলিটিক্সে যেদিকেই যায়। সুতরাং ইরানের প্রথম জিনিসটা হলো তার সভরেনিটি কনসার্ন, আর সেকেন্ড হলো যে তার যে ইসলামিক আইডেন্টিটির এবং ডিস্টিং পার্সিয়ান আইডেন্টিটি, সেটাকে সে প্রিজার্ভ করার জন্য যা যা করার সেটা সে করবে। যে কারণে তার ভিতরে যে নিউক্লিয়ারাইজেশনের যে কথাটা বারবার বলা হচ্ছে, যে জয়েন্ট টক্সগুলি হচ্ছিল, সেইগুলি থেকে একবার ট্রাম্প সরে গেলেন, আবার এটা এখন ঝুলে আছে। সেই জায়গাতেও যদি দেখি, সেইখানে তার নিউক্লিয়ারাইজেশনের মূল উদ্দেশ্যটাই ছিল যে পশ্চিমা বিশ্বের সাথে তার একটা ডেটারেন্স তৈরি করা, পার্টিকুলারলি ইসরায়েলের সাথে এবং সৌদি আরবের সাথে তার ডেটারেন্স তৈরি করা। সুতরাং সেই জায়গাতে সে তার মনে করে যে তার যে ন্যাশনাল সিকিউরিটি, সেটা তাকে এনশিওর করতে হবে, এবং এটা লেজিটিমেট। যে কারণে
আপনার যখন ইসরায়েলে সে আঘাতটা করলো, সেই আঘাতের ক্ষেত্রে কিন্তু ইউনাইটেড নেশনস ইউএন চার্টারের আর্টিকেল 51-কে ধরেই কিন্তু সে করেছে, যেখানে বলা হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিল যে পর্যন্ত বিষয়টাকে সুরাহা না করছে সেই পর্যন্ত তার এই অধিকার আছে সেলফ ডিফেন্সে রিটালিয়েট করা, এবং সেটা কিন্তু সে করেছে। এবং সেটার যুক্তিটা ছিল যে কাসেম সোলেমানি এবং পরবর্তীতে যে ডেমাস্কাসে যে তাদের কনসুলেটে যে আঘাতটা করা হলো, তার মানে তার সভরেন টেরিটরিতে যে করা হলো, সেই এক্স্যাক্টলি ইনভায়োলেশনেবিলিটিটা যেটা আছে সেটাকে ভেঙে দিয়ে করা হলো। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে মনে করে যে তার যে আত্মরক্ষার অধিকারটা আছে সেটাও এখানে চলে এসছে। সুতরাং ইরানের যে লেজিটিমেট কনসার্ন আছে, আমি যদি খুব ভালো অ্যানালজি না কিন্তু মোটামুটি একটা কাছে যদি ধরা হয় যে ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের ক্ষেত্রেও ভ্লাদিমির পুতিন কিন্তু যে যুক্তিটা তৈরি করেছিলেন যে ইউক্রেনকে নেটো সদস্য পদ দিয়ে ইউক্রেনকে রাশিয়ার এগেনস্টে উদ্বুদ্ধ করা এবং রাশিয়াকে এনসার্কেলমেন্ট করা, সুতরাং সেই এনসার্কেলমেন্টটাও কিন্তু তার জন্য একটা অস্বস্তিকর। ঠিক একই রকমের যে তার চতুর্দিকে যে বলয়গুলি তৈরি হচ্ছে ইরানের, সেটাও তার জন্য একটা বড় কনসার্ন। সব দিক থেকে আমার কাছে মনে হয় যে তার অবস্থানটা খুবই ক্লিয়ার, যে তার ডিস্টিংক্ট ন্যাশনালিজম, তার সভরেনিটি, তার ন্যাশনাল সিকিউরিটি, এবং যেটা সে মনে করে পশ্চিমা বিশ্ব এন্ডোর্স করে না। তবে এইখানে আরেকটা বিষয় যেটা আছে যে এর মাধ্যমে কিন্তু এই অ্যাটাকের মাধ্যমে সে দুটো কাজ করেছে। একটা হলো যে প্রথম কথা, ইরান যখন মিসাইল বা ড্রোনগুলি ফেলা শুরু করলো, সেটার যে কাউন্টার করার জন্য যে ইসরায়েল যে ধরনের টেকনোলজিগুলি ব্যবহার করেছে, ব্যাটারিগুলি ব্যবহার করেছে, সেটারও একটা তার বড় রকমের ম্যাপিং হয়েছে। আমি মনে করি সেই জায়গাতে তার একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হয়েছে। এবং পরবর্তীতে যে জিনিসটা ঘটেছে, ইরানের এই আঘাতটা মানে নেতানিয়াহুর পলিটিক্যাল ক্যারিয়ারে সবচাইতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রথম কথা হলো যে ডোমেস্টিক পলিটিক্সে তিনি একটু ব্যাকফুটে আছেন। এছাড়া তিনি যদি ডোমেস্টিক পলিটিক্সে নিজের অবস্থানকে সুদৃঢ় না করতে পারেন, খুব স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে করাপশনের চার্জ এবং বিভিন্ন রকম চার্জেস আছে, সেগুলি তারকে মুখোমুখি হতে হবে, এটা একটা বিষয় থাকে। তার ওয়ার ক্যাবিনেট কিন্তু মেজরিটি তার ওয়ার ক্যাবিনেটে কিন্তু তার যুদ্ধাঙ্গদেহী যে মনোভাবটা সেটাকে এন্ডোর্স করে নাই। সুতরাং সেই জায়গাতেও তিনি একটা চাপের মুখে আছেন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যত কিছুই বলুক না কেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনও এই জিও পলিটিক্যাল ভারটা দেখতে পাচ্ছে। আরব বিশ্বেরও যে পেশেন্স আস্তে আস্তে কমে আসতেছে সেটাও সে দেখতে পাচ্ছে। সুতরাং সেই জায়গাতে গিয়েও কিন্তু এই মুহূর্তে সে বড় রকমের একটা স্টেটমেন্ট দিয়েছে বাইডেন প্রশাসন, যে মানে গাজা এবং রাফা এই জায়গাগুলিতে যত তাড়াতাড়ি প্রবলেম সলভ করা যায় তত ভালো। চাইনিজ প্রেজেন্সটাও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং সব দিক থেকে দেখলে মনে হয় যে ইরান এই দিক থেকেও মোটামুটি একটু স্বস্তির দিকে আছে। এনায়েত খান, আপনি কিভাবে এটা দেখেন যে যেটা থিওলজিক্যাল, আমি একটু পলিটিক্যাল দিক থেকে একটু বলবো, যেটা বলা হয় না সাধারণত। তার কারণ আমরা লক্ষ্য করি যে ইহুদিদের কেন মেরেছে খ্রিস্টানরা, তার কারণ আপনি যদি বাইবেল দেখেন এবং জিসাস খ্রিস্টের যে বিচারটা দেখেন, এটা কিন্তু কারা অভিযোগ করেছিল? ইহুদিরা অভিযোগ করেছিল কিন্তু। এবং পন্তিয়াস পিলাত কিন্তু তাকে মারতে চায়নি, কিন্তু ইহুদি নেতাদের প্রেসারে কিন্তু তাকে ক্রুশবিদ্ধ করেছে, যদি আমরা ইতিহাস দেখে যেটুকু জানি। তো সেই জন্য যখন এভারেজ খ্রিস্টিয়ান সে যখন বাইবেল পড়ে, ইতিহাসটা দেখে, তখন তার মনে একটা জিঘাংসার সৃষ্টি হয় যে আমাদের যে প্রভু মেসিয়া, তাকে হত্যা করেছে কারা? ইহুদিরা হত্যা করেছে। এবং রোমানরা 300 খ্রিস্টাব্দ 400 দিকে তো খ্রিস্টান হয়েছে, কিন্তু তার আগে রোমানরা কিন্তু ইহুদিদের ইউজ করছে ইউরোপকে সাপ্রেস করার জন্য। কিভাবে? আপনি যদি জার্মানি যান, দেখবেন জার্মানির জেন্টেন নামে একটা পুরনো শহর আছে, ধ্বংসাবশেষ আছে, এটা হচ্ছে রোমানদের। এবং সব জায়গায় তারা ইহুদিদের নিয়ে যেত, জেরুজালেম থেকে নিয়ে যেত, তাদের দিয়ে ওদের টাইট দিত। যেমন নাকি আপনি সাংহাইতে গেলে দেখবেন ইন্ডিয়া থেকে শিখদের নিয়ে গেছে, নিয়ে চাইনিজদের মারপিট করেছে পুলিশের ইংরেজরা। এটা সেই জন্য চাইনিজরা বলে কিন্তু ব্রিটিশ ডগ উইথ
ইন্ডিয়ান টেইল ওই ওদেরকে বলে, ঠিক এটাও কিন্তু তাই, এটাও একটা ক্রোধ। সেজন্য আপনারা খেয়াল করবেন সেকেন্ড থার্ড বা পরবর্তী জার্মান থেকে যে ক্রুসেডগুলো আসছে, সেটা জেরুজালেমে আসার আগে প্রথমে জার্মান থেকে আগে খ্রিস্টানরা ইহুদিদের মেরে তারপরে আসছে, এবং ইতিহাসটাই মুসলিম এবং ইহুদিরা একসাথে থেকেছে। স্পেন থেকে রানী ইসাবেলা এবং ফার্ডিনান্ড রাজা যখন মুসলমানদের তাড়িয়ে দিল, তখন কিন্তু মুসলমান এবং ইহুদিদের একইভাবে তাড়ালো। এই যে প্রথম ক্রুসেড বললাম, এখানে মুসলমান এবং ইহুদি দুইটাকে কিন্তু মেরেছে। তাহলে খ্রিস্টানদের রাগ ছিল ইহুদিদের পরে ধর্মীয়, এবং ইহুদিদের মেরে শেষ করলো। এখন দেখলো কি প্রতিপক্ষকে, তাই না? এখন আগে একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, সে কথার কথা, এখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেই, শেষ করে দিয়েছে। ঠিক সেরকম ইহুদিদের শেষ করেছে। এখন প্রতিপক্ষ কিন্তু মুসলমান। কেন মুসলমানরা? তার কারণ মুসলমান ধর্মটা মোস্ট মডার্ন, পরে আসছে। হান্টিংটন কিন্তু বলেছে, মানে এই আলোচনা আপনার কাছে ফিরবো, এটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, একটু শেষ করে দিই একটা লাইন দিয়ে গুছিয়ে। সেটা হচ্ছে এই যে তারা এখন প্রতিপক্ষ কিন্তু মুসলমানদের, সেই জন্য এদেরও কিন্তু নিঃশেষ করতে চায়। আপনার কাছে আরেকটু জানি সাহেব ইমরান খান, সেটা হলো যেটা বলছিলেন যে ইরান তার সভরেনিটি বা তার যে আইডেন্টিটি এটা রাখার জন্য যা কিছু করার করবে, কিন্তু সেটা করার জন্যে এই যে মধ্যপ্রাচ্যে যেহেতু মুসলিম, এটা শিয়া হতে পারে, শিয়া সুন্নি, এইটা কি কনফ্লিক্টটা কি একটু ন্যারো হতে পারে কিনা, বা এদেরকে সঙ্গে নেওয়ার ক্ষেত্রে কি সমস্যা? দেখেন, প্রথম কথা হলো যে শিয়া সুন্নি যে ডিভিশনটা, এটা তো বহু পুরনো ডিভিশন। এখন এই জায়গাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সুন্নি বিশ্ব স্বাভাবিকভাবেই শিয়া বিশ্বকে অন্যভাবে দেখে, এবং যে কারণে বড় রকমের কোঅপারেশনের জায়গাগুলি আমরা খুব একটা দেখতে পাই না। মানে মিউচুয়াল মিসট্রাস্ট তো আছেই, সেই সাথে কমিউনাল হেট্রেডও আমরা অনেক কিছু দেখতে পাই। তবে এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে আজকে যে সিচুয়েশনটা যখন সংকট হয়, তারপরে তাহলে এই যে যেমন সৌদি আরবের সাথে সম্পর্কে আপনিও বলছিলেন যে কিছুটা সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছিল, আজকে হোক বা কালকে হোক এই সম্পর্কগুলি উন্নয়ন ঘটাতেই হবে যদি আরব বিশ্ব তার স্টেবিলিটি চায়। এখন দেখেন, আরব বিশ্বে খুব বড় রকমের ইনভলভ না হলেও, ইনভলভ বলতে আমি বোঝাচ্ছি যে মিলিটারিলি বা তারা পলিটিক্যালি নিশ্চিতভাবে ইনভলভড আছে, তারা ইকোনমিক্যালি, বাট মিলিটারিগত ভাবে আপনার যদি আরব বিশ্বকে যদি স্টেবল থাকতে হয়, তারা আজকে যে পর্যায়ে আছেন সেটাকে যদি তাদেরকে সাস্টেইন করাতে হয়, ইরানের সাথে তাদের একটা পর্যায়ে গিয়ে মিউচুয়াল কোঅপারেশনে যেতেই হবে। এটার মূল কারণটা জিওগ্রাফি। আমরা যেটা প্রথমে বলছিলাম যে ইরান আসলে চাচ্ছেটা কি, তার ন্যাশনালিজম, আইডেন্টিটি সব কিছু আছে, সেই সাথে কিন্তু তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা, কারণ নিউক্লিয়ারটাকে সে সবসময় ডেটারেন্স হিসেবে দেখে। কার এগেনস্টে ডেটারেন্স হিসেবে দেখে? এবং পশ্চিমের এগেনস্টে ডেটারেন্স হিসেবে দেখে, এবং পশ্চিমের হিসেবে যখন ডেটারেন্স হিসেবে দেখে, স্বাভাবিকভাবেই আরব বিশ্ব তার সাথে চলে আসছে। এখন আরব বিশ্ব যেটা হয়েছে, তার সিকিউরিটি গ্যারান্টি যেহেতু অনেক ক্ষেত্রেই আপনার পশ্চিমা দেশগুলি থেকে আসে, সুতরাং তাদেরকেও এখন নিজস্ব সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে বড় রকমের রিলায়েন্স পশ্চিমা বিশ্বের উপরে হয়তো লম্বা সময় কাজ দিবে না। যে কারণে কিন্তু আমি বারবার চীনকে নিয়ে আসছি, রাশিয়াকে নিয়ে আসছি, যুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং অন্যান্য দেশগুলি কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। এখন ঢুকে যাওয়ার ফলে কি হচ্ছে, যেটা পশ্চিমা আধিপত্য, সেটাকে তাদেরকে বুঝিয়ে রাখতে হলে নিশ্চিতভাবে আরও অ্যাগ্রেসিভভাবে আসতে হবে। এখন আরব বিশ্বের সামনে দুটো পথ খোলা। প্রথম পথটা খোলা যেটা, যে তাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি আরও অনেক বেশি, যেটাকে আমরা বলি সফিস্টিকেটেড হওয়া দরকার। সফিস্টিকেশনটা কোন জায়গাতে? এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা আমরা পশ্চিমা দেশ থেকে শুরু করে, যেটা স্যার বলছিলেন আগে, যে আপনি দেখেন ইরানের সাথে বা শিয়া সুন্নি ডিভিশন বলেন, জিউইশ মুসলিম ডিভিশন বলেন, খ্রিশ্চান জিউইশ রিলেশনশিপ বলেন, খ্রিশ্চান মুসলিম রিলেশনশিপগুলি বলেন, এগুলি প্রত্যেকটা জায়গায় যে ডিভিশনগুলি আছে, এই ডিভিশনগুলি তাদেরকে মেটাতে হবে। কারণ শিয়া পপুলেশন তার কোথাও উড়ে যাবে না, তারা তো তাদের জায়গাতেই থাকবে। এবং তাদের একটা বিষয় এই জায়গাতে না বললেই নাই, ইরানের এডুকেশন রেট দেখেন, সায়েন্স, মেডিকেল সায়েন্সে গ্রোথ দেখেন, সব জায়গাতেই কিন্তু তারা অত্যন্ত উন্নত মানের, তাই না? সুতরাং তাদেরকে কিন্তু পশ্চিমা বিশ্বের উপর মুখাপেক্ষী থাকতে হয় না, যেটা অনেক দেশই, যত বড়ই অর্থনীতি হোক না কেন,
কেন অনেক দেশকে পশ্চিমা বিশ্বের উপরে মুখাপেক্ষী থাকতে হয়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ইরানের সভরেনিটি অনেকটা সময় ধরেই থাকবে। আর সেকেন্ড যে জায়গাটা ডিপ্লোমেসির পাশাপাশি সেটা হলো যে আপনার ইরানকে প্রপার ডিউ রেসপেক্টটা দেওয়া, যেটা কিন্তু পুতিন রাশিয়ার ক্ষেত্রে বলেছিলেন যে আমার যে সিকিউরিটি সেইটা কি ইউরোপ অ্যাড্রেস করে কিনা। সেই জায়গাতেই গিয়ে আমার মনে হয় যে সৌদি আরব বলেন বা মেজর পাওয়ারগুলি যেগুলি আছে তাদেরকে এই রেকগনিশনটা দিতে হবে যে ইরানের সিকিউরিটি যে মধ্যপ্রাচ্যের সিকিউরিটির সাথে সম্পর্কিত এবং ইরানের ভোলাটাইলিটি যে মধ্যপ্রাচ্যের ভোলাটাইলিটির উপরে সম্পর্কিত, সেইটাকে তারা ম্যানেজ কিভাবে করবে তার জন্য নিশ্চিতভাবে ইরানের সাথে তাদেরকে কথাবার্তা বাড়াতেই হবে। এনায়েত খান, আপনি বলছিলেন যে মানে এখন সরাসরি না করে ইহুদিদেরকে দিয়ে মুসলিমদেরকে ইয়ে করা হিস্ট্রির আমি এর কিছু প্রমাণ দিচ্ছি। তার কারণ আপনারা লক্ষ্য করেছেন যে যারা এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, আমি আরও সোজা করে বলি, খ্রিস্টিয়ান ফর জিউস নামের প্রায় 8 কোটি মানুষের সংগঠন আছে, তারা সাপোর্ট করে, তারা খ্রিস্টিয়ান এবং তাদের সাথে জিউসদের সারা জীবনের একটা দ্বন্দ্ব থেকেছে। সবসময় মুসলমানরা জিউসদের শেল্টার দিয়েছে। অটোমান এম্পায়ার তাদের ডাক্তার সবই কিন্তু জিউস থাকতো সব সময়, এমনকি ভারতীয় উপমহাদেশে মোগলদের এখানেও ছিল, ভালো চিকিৎসক ছিল। কিন্তু আমরা এখন দেখছি যে খ্রিস্টান ফর জিউস তারা টাকা দিয়ে সব দিয়ে সাহায্য করছে। এবং ইসরায়েলে যারা নাগরিক তারা দেখবেন ডুয়েল সিটিজেনশিপ, ইউরোপের বা আমেরিকার এবং ইসরায়েলের। সেজন্য খেয়াল করছেন অনেক দেশের নাগরিক আটকা পড়েছে। যারা স্টাডি করে না তারা মনে করবে ওই দেশের নাগরিককে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আসলে ওরা কিন্তু ইসরায়েলি নাগরিক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন নাগরিক। এটা একটা নিউ মডেল রেজিম চেঞ্জের। আপনি যদি ইরাকের গভর্নমেন্ট যখন চেঞ্জ হলো, কারা ক্ষমতা আসছেন দেখবেন এরা ডুয়েল সিটিজেনশিপ, হয় ব্রিটেনের না হয় আমেরিকার, এবং এটা নূতন। এই বিষয়েও ভালো বই নেই, আগামীতে হয়তো আমরা পাবো। রেজিম চেঞ্জের বই আছে, বাট এইগুলো এখনও কিন্তু এক্সপ্লিসিট হয়নি। তাইলে এখন হচ্ছে আমি এই যে থিওপলিটিক্সের লাইনে কথা বলছিলাম, তাহলে খ্রিস্টানরা কেন এটা সাপোর্ট দেয়? তাদের কিন্তু খুব একটা বেশি লাভ নেই, কিন্তু লাভটা কি পুরো আরব বিশ্বকে তারা কন্ট্রোল করছিল একসময় তেল একে দিয়ে, একটা অ্যালসেশিয়ান ডগ দিয়ে এটা করছে, এই হিসাবে বলা যায় কিন্তু মডেল আকারে বললে। কিন্তু এখন দেখা যাচ্ছে তেলের নির্ভরতা কিন্তু আমেরিকার কমে গেছে, তাই না? এখন তারা তারপরেও কেন এত সিরিয়াস? এবং খেয়াল করছেন ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা কিভাবে সাপোর্ট দিচ্ছে, মানুষকে মারছে, তারা বলে যে শিশু হত্যা, এ হত্যা, সে হত্যা, এত কিছু, কিন্তু এটাতে ফুল সাপোর্ট দিচ্ছে। এর পিছনে তাদের ধর্মীয় অনুভূতিটা কাজ করে। খ্রিস্টানরা চায় তাদের সব কিছু অন্যদের পরে চাপিয়ে দিতে। উদাহরণ 1 নম্বর হচ্ছে, আপনারা দেখেন আমরা মিনিস্টার বলি, আমাদের মিনিস্টার শব্দটা কোথার থেকে আসছে? গির্জার থেকে আসছে, গির্জার মিনিস্টার থেকে। আমরা আমাদের পিএটিসিতে, আমাদের বিসিএস অ্যাডমিন একাডেমিতে আমরা ঘটা করে রেক্টর নাম দিয়েছি। রেক্টর নামটা কোথার? রেক্টর গির্জার একটা পদের নাম রেক্টর, সেখান থেকে আসছে। আমরা কিন্তু বুঝি না বুঝে এটা দিয়ে আমরা টাই পড়ি, এরও একটা হিস্ট্রি আছে। তো ভেরি ইন্টারেস্টিং। তারা এই যে মদও খায়, মুসলমানদের পরে চাপিয়ে দিতে চায় কেন? আপনারা লক্ষ্য করেন যে যীশু খ্রিস্ট পানিকে মদ বানিয়েছিলেন, অনেককে পান করিয়েছিলেন। আর লাস্ট সাপার যেটা, সেটাতে কি কি খেয়েছিলেন আপনারা একটু পড়ে দেখবেন। তার মানে এটা তাদের কালচারে, কিন্তু আমাদের কালচারে মুসলিমদের কালচার নেই, এই জন্য এটা চাপিয়ে দিতে চায়। এখন অন্যদেরকেও ইউজ করছে। আমার মনে হচ্ছে ইন্ডিয়াদেরকেও, হিন্দুদেরকেও আমার মনে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একইভাবে ইউজ করছে। আপনারা খেয়াল করবেন রাশিয়া তো খ্রিস্টান, তারা কিন্তু সোভিয়েত ইউনিয়ন একসময় ব্যবহৃত হয়েছে একইভাবে। তারা ইসরায়েলকে প্রথম সাপোর্ট দিয়েছে কিন্তু তারা, এবং তারা কিন্তু ইরানের যে সাম্রাজ্য তারা ধ্বংস করেছে। প্রফেসর সাহেব বললেন একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আপনারা খেয়াল করবেন হজরত ওমরকে কে হত্যা করছে, কেন হত্যা করছিল? সে বলছে তুমি আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছ। সেই দাস যুদ্ধবন্দী তার কে ছিল? সেই ইরানি। ইরানের সাথে একটা কালচারাল কিন্তু সংঘর্ষ। ইরানিরা মনে করে আরবে আনকালচার, যদিও তারাও অনেক পুরনো সিভিলাইজেশন। সুতরাং এটা কিন্তু এটা একটা কালচারাল কিন্তু আছে, যদিও পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আরবদের কিন্তু ওইভাবে গ্রহণ করতে পারেনি। মনে রাখতে হবে আরবরা কিন্তু ভারতে এসেও বিয়ে শাদী করছে এখান থেকে, কিন্তু ইরানিদের খুব কম। তখন ইরানিরা একটু নাকুচু, তাদের সাম্রাজ্য ছিল
মিশর পর্যন্ত, তাদের টার্কিও তাদের আন্ডারে ছিল, যেটা সাইরাসের সময়, তারপরে তার জেরেক্সিসের সময়, আর্টাজেরেক্সিসের সময়, এদের সময়, কিন্তু এমনকি দারিউসের সময় মিশরের সুদান পর্যন্ত ছিল। সুতরাং এদের একটা কাজ, এদের একটা মনের একটা সাইকি হচ্ছে তারাই থাকবে, খ্রিস্টানরা অন্য কেউ থাকবে না। পৃথিবীর সকল উপজাতীয় টাইপদের খ্রিস্টান করে ফেলছে, কিন্তু তারা বলে সংস্কৃতি পাল্টানো যাবে না, কিন্তু তারা তো সব পাল্টে দিয়েছে। তারা থাকবে এক সময় ইহুদি থাকবে না, সেটা মনে করে এখন ইহুদিদেরকে মুসলমানদেরকে এখন নিশ্চিহ্ন করতে হবে, এরকম একটা সাইকেল কথা বলছেন আপনি। ইহুদিরা যারা শিক্ষিত অনেকেই, তারা কিন্তু অনেকেই বোঝে, তারা বোঝে, এই জন্য ইহুদিদের ভিতরে মুসলমানদের চেয়ে, আরবদের চেয়ে তারা বেশি প্রতিবাদ করছে। তখন তারা জানে এটা যদি কন্টিনিউ করে বাদ বাকি ইহুদিরা একসময় শেষ হয়ে যাবে। মুসলমান তো একসময় এমন একটা কাজ করবে যে এরা শেষ। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, যদি তাই না হবে তাহলে তো তাদের আগে উত্তর কোরিয়াকে শেষ করে দেওয়ার কথা, কিন্তু লিবিয়া শেষ করেছে, কেন করলো? ইরাক শেষ করেছে, কেন করলো? বুশ তো নিজে বলছে আমার বাবাকে, ড্যাডকে মারতে চেয়েছে সাদ্দাম হোসেন। কিন্তু আরেকটা বই আছে আল বারাদির, এজ অফ ডিসিপশন, এটাও পড়বেন। আমরা সবাই সাদ্দামকে বলি যে সাদ্দাম ডিক্টেটর এটার জন্য করছে, কিন্তু ওইটাতে বলছে সাদ্দাম হোসেন তার সাথে যখন সাক্ষাৎ করছে তখন বলছে দেখো আমি যাই করি ওরা মারবেই। জি, অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, আমরা এই যে আলোচনা ধরেন এই যখন ইরান ইসরায়েল কনফ্লিক্টটা এখন শুরু হলো, সামনে আসলো, আমরা কিন্তু ফিলিস্তিন গাজায় যে এত মর্মান্তিক ঘটনা ঘটলো, এত 34 না 35 হাজার মানুষ মেরে ফেলেছে কয়েক মাসের মধ্যে, এই যে প্রতিনিয়ত ইসরায়েল এই ফিলিস্তিনদের মারছে, এটা কি এইটা কেন, তারা আসলে কি চাই? প্রথম কথা হলো যে এইটা একদম শুরুতে যেটা বললাম যে নেতানিয়াহুর পলিটিক্যাল চ্যালেঞ্জ, আপনার এটা দেখতে হবে। এটা তো এখন শুধু নেতানিয়াহু তো না, যারা আছে সবাই তো তাদের অস্তিত্ব স্বীকার করতে চায় না। না, এটা এটা তো হিস্টোরিক্যাল একটা ফ্যাক্টর আছে এখানে। হিস্টোরিক্যাল ফ্যাক্টরটা আছে যে 67 ওয়ার, পরবর্তী সময়ে বিভিন্ন রকম 73 ওয়ার, এগুলি সব কিছু মিলে অতটা ডিটেইলের না। যে এইখানে যে প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমটা প্রথম কথা যে হামাস, যেটা আমি প্রথমেই বললাম, হামাস তো নিজে থেকে সৃষ্টি হয়নি, হামাসকে তো সৃষ্টি করা হয়েছে, তাই না? এবং নেতানিয়াহুর অনেক ভূমিকা আছে, এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স বলেন বা প্রত্যেকেরই আছে। সুতরাং হামাসকে যখন আপনি ব্যবহার করছেন, হামাস যখন আপনার অক্টোবরে যে আঘাতটা করলো, এটা খুবই ক্যালকুলেটেড আঘাত ছিল, এবং এই আঘাতটা যখন করা হয়, নেতানিয়াহু খুব স্বাভাবিকভাবেই তার পলিটিক্যাল যে ক্রাইসিসটা ছিল সেটাকে ডাইভার্ট করে দিলেন। ডাইভার্ট করে দিয়ে তিনি সেখানে অল আউট যুদ্ধের মতো একটা সিচুয়েশনে গেলেন। আজ পর্যন্ত কিন্তু তিনি হামাসকে নির্মূল করতে পারেননি, কারণ হামাসের যে পলিসিটা আছে বা তার যে ওয়ার ট্যাকটিকটা আছে, এটা পুরোটাই গেরিলা ওয়ার ট্যাকটিক, এবং সেটা শুধুমাত্র যে সে ফিলিস্তিন থেকে ব্যবহার করবে সেটা না, সেটার যে কারণে যদি এই ইরানের উপরে হামলা হতো ইসরায়েলের পক্ষে থেকে, তাহলে ইসরায়েলকে 4 ফ্রন্ট ওয়ারে যেতে হতো। হেজবুল্লাহ লেবানন থেকে, আপনার এখান থেকে করতে হতো আপনার হামাস, ওইদিকে আছে হলো আপনার ইরান তো আছেই, এবং ডোমেস্টিক পলিটিক্যাল যেটা প্রোটেস্ট। স্যার যেটা বলছিলেন খুব ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু যে ইসরায়েলিরা যত বেশি প্রোটেস্ট করছে, আরবরা অত বেশি প্রোটেস্ট করছে না। কারণ ইসরায়েলিরা বেশি প্রোটেস্ট করছে কেন? একটা হলো নেতানিয়াহুর কারণে, আরেকটা হলো যে এই ধরনের পলিসি যদি পার্সু করতে থাকে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, সেটা স্বাভাবিকভাবে ইসরায়েলের সাধারণ জনগণের জন্য তো ওটা ভালো। সুতরাং সেই জায়গাতে গিয়ে যদি আমরা দেখি, এখন ফলে নেতানিয়াহু এখন ফিলিস্তিন থেকে বেরোয় আসতে পারছেন না, কারণ তিনি পলিটিক্যালি একটা ব্যাকফুটে থাকবেন, কারণ তিনি কিন্তু জাস্টিফাই করতে পারবে না যে 6 মাসে যে 30,000 35,000 মানুষ মারা গেল, সেটা কেন মারা গেল, সেটা হবে না তখন। এটা একটা বিষয়। দ্বিতীয় যে পশ্চিমা বিশ্বের যে একটা ডবল স্ট্যান্ডার্ড আছে, এটাও কিন্তু একটা ডবল স্ট্যান্ডার্ডের নমুনা। ডবল স্ট্যান্ডার্ডের নমুনাটা কেন? আপনি যদি দেখেন এতগুলি মানুষ মারা যাচ্ছে, আপনি কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বলেন বা আইসিজে, এইসব জায়গায় কি প্রসিডিংসগুলি হচ্ছে কিনা? হচ্ছে না তো এখনো। সেটা না আরব বিশ্ব করছে, না পশ্চিমা বিশ্ব করছে, না ইসরায়েলিরা নিজেরা করছেন।
সুতরাং এইটা একটা বিষয় আছে, যে কারণে তার একটা ইম্পিউনিটি থাকে, মানে যেটাকে আমরা বলি না যে মানে ইম্পিউনিটি সিনড্রোম, তার কিন্তু এই ইম্পিউনিটি সিনড্রোমটা বড় রকমের আছে। ইউএন এজেন্সিগুলিও কিন্তু মারা যাচ্ছে, জার্নালিস্টরা মারা যাচ্ছে, যারা হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছেন তারাও মারা যাচ্ছেন। আপনি তার মানে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলি যেগুলি আছে বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস বা রুল বা ল বা নর্মস প্রত্যেকটাকে ভায়োলেশন করা হচ্ছে, সেই জায়গাতে গিয়ে কিন্তু পশ্চিমা বিশ্ব কোনো রকমের এফেক্টিভ কোনো ভূমিকা নিচ্ছে না। তার মানে এগেইন আপনি যে আপনার যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস আছে, সেটা ইউএন বলেন বা যে বডিগুলিকে বলেন না কেন, সেইগুলিকে আপনি যথেচ্ছভাবে ব্যবহার করতে পারেন, এবং ব্যবহার করতে পারেন বলে ইসরায়েলের একটা বড় রকমের ইম্পিউনিটি আবার তৈরি হচ্ছে। এখন যেটা দেখার বিষয় সেটা হলো যে এই মুহূর্তে এই সিচুয়েশনে যেটা আমি প্রথমেই বললাম যে আরব বিশ্ব কি ইউনিফাইড হবে কিনা, যেটা সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে, খুবই কম। যদি সম্ভাবনাটা বড় রকমের থাকতো তাহলে আমি মনে করি যে অন্ততপক্ষে নেতা নিয়েও অনেক বেশি, যেটাকে আমি বলি রিস্ট্রেইন ব্যবহার করতে পারেন। স্যার যেটা বললেন যে দেখেন উপমহাদেশ থেকেও কিন্তু বহু দেশ অতি উৎসাহী হয়ে গেছিল যে ইসরায়েলকে সাপোর্ট দেওয়া বা প্যালেস্টাইনকে বিভিন্ন, এই বিষয়টাও কিন্তু ঘটেনি। এই কারণে ঘটেনি যে আপনার এই জিওপলিটিক্যাল প্রেশার এবং এই যে 33,000 থেকে 35,000 মানুষ মারা গেলেন, এইটার যে দায় সেটাও কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনাকে একটা পর্যায়ে গিয়ে নিতে হবে। সুতরাং সব দিক থেকে আপনার প্রশ্নটা যদি মানে সামারি করি, সব দিক থেকে যদি দেখেন যে ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল নর্ম, রিজিওনাল ইনঅ্যাপ্টনেস এবং রিজিওনাল ফ্র্যাগমেন্টেশন, এই প্রত্যেকটা জিনিসই ইসরায়েলি পার্টিকুলারলি বেঞ্জামিন নেতানিয়াহুকে একটা ইম্পিউনিটি দিচ্ছে। আর একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো যে বেঞ্জামিন নেতানিয়াহু মানেই কিন্তু ইসরায়েল না, ইসরায়েলেও কিন্তু বহু রকমের প্রোটেস্ট হচ্ছে। সুতরাং সেই জায়গাতে গিয়েও আমার মনে হয় যে পশ্চিমা বিশ্ব কিন্তু সেই প্রেশারটাও ফিল করছে। জি এনায়েত খান, আপনি যেটা বলছিলেন, আমি একটু ফিলিস্তিনের দিকে যদি একটু ফিলিস্তিনের কথা যদি একটু বলেন, যে তাদেরকে নির্মূল করার চেষ্টা বা এই যে বারবার তাদেরকে বর্বরভাবে এবং নিষ্ঠুরভাবে মানে এই যে হত্যা করা, এবং পশ্চিমা বিশ্বের যে ডাবল স্ট্যান্ডার্ডের কথা বললেন, আমরা সবসময় ডাবল স্ট্যান্ডার্ড দেখি, এইভাবে কি নির্মূল করা সম্ভব? এটা খ্রিস্টানদের পলিসি এবং এরা ভাবে সেইভাবে, এবং এরা কিন্তু পৃথিবীর অনেক জায়গায় নির্মূল করতে সম্ভব হয়েছে। আপনারা যদি দেখেন, ডাচরা ইন্দোনেশিয়ার 2টা দ্বীপ, সেটাতে স্পাইস হতো, তারা রাজি হয়নি সেসব অন্য জিনিস বাদ দিয়ে এটা চাষ করতে। এক সময় কিন্তু তাদেরকে একদম সব মানুষকে মেরে ফেলেছিল। এখন আবার পপুলেটেড হয়েছে, এবং আপনি যদি দেখেন আজ থেকে 20-25 বছর আগে, আমি ফলো করে এই জন্যে জানি, টাইম ম্যাগাজিনে দিয়েছিল যে মধ্যপ্রাচ্যে পপুলেশন বুম হচ্ছে, কীভাবে পপুলেশন বাড়বে, ইসরায়েলেও পপুলেশন বেশি হয়ে যাবে, যারা প্যালেস্টাইনি তারা এসব দেয় কেন, সচেতন করে যে ওদেরকে মারো। এর উদাহরণ হিসেবে আমি বলবো, দেখেন এরা সেই জন্য পশ্চিম তীরে কিন্তু এখন মাইনরিটি হয়ে গেছে, কিন্তু যারা প্যালেস্টিনিয়ান, এটা কিন্তু একটা ভাববার বিষয়। তারা লিবিয়াতে দেখেন অলমোস্ট ডিপপুলেটেড করে ফেলছে, তার কারণ এখন বিদ্যুৎ নেই, অনেক জায়গায় এয়ার কুলার নেই, অন্যরকম তারা অভ্যস্ত হয়ে গেছে। ইরাকে তাই, আমি নিজে দেখে আসছি ইরাকিরা টার্কিতে কী অবস্থা, সিরিয়াস অবস্থা। তার কারণ এগুলো লোকজন আগে কিন্তু যেমন কম ছিল এরকম কম হবে, ডিপপুলেটেড যখন হবে তখন কিন্তু নর্মালি একটা আছে, লোকসংখ্যা বেশি হলে কিন্তু তার একটা স্ট্রেংথ আছে। যেমন আমরা 18 কোটি বা 17 কোটি, আমাদের কিন্তু যেই আসুক সহজে শেষ করতে পারবে না, কিন্তু নামিবিয়া অল্প কিছু মানুষ 20 লাখ বা 30 লাখ শেষ করা সোজা। কিন্তু এইটা একটা পলিসি, তারা বোঝে, তারা কিন্তু টেকনিক্যালি দিস সো কল্ড এডুকেশনে তারা অনেক অ্যাডভান্স, কিন্তু মানবিক এডুকেশনে ডেফিনেটলি আমি মনে করি না তারা অ্যাডভান্স। তারা কিন্তু সবসময় সব মানুষকে শেষ করেছে, সারা দুনিয়ার রিসোর্সকে তারা এক্সস্ট করেছে। পৃথিবীর 70% খনির মালিক কারা? তারা বলে মানবাধিকার, আবার কাজ করে উল্টাটা। সুতরাং এটা কিন্তু খ্রিস্টান জগৎ, আর আপনারা খেয়াল করেন ফ্রান্স, ব্রিটেন সব এক হচ্ছে কিন্তু, এবং রাশিয়াও কিন্তু একসময় এক হয়েছে। তার অস্তিত্বের প্রশ্ন, এই জন্য রাশিয়া সিরিয়াতে যখন আক্রমণ করছিল, সিরিয়া যখন
লেবানন থেকে সব পাঠিয়ে দিল, তখন তো সিরিয়াকে শেষ করার জন্য করছে। তখন কি রাশিয়া কিছু করেছে? বারবার বোমা মেরেছে, কিন্তু ঘাঁটি আছে ওখানে রাশিয়ানদের, তারা কি উত্তর দিকে আসতে করেছে? সুতরাং এটা কিন্তু একটা মধ্যযুগের শেষের দিকে ভাগ বাটোয়ারা করে নিয়েছে পশ্চিমারা আমাদেরকে, আর রাশিয়ানরা ভাগ বাটোয়ারা করেছে সেন্ট্রাল এশিয়াকে। আমিও সেন্ট্রাল এশিয়ায় গেছি, ওখানে শুনেছি সবাই প্রেয়ার করছে মসজিদে যায়, তখন রাশিয়ানরা বোমা মারছে মসজিদে, ক্রিশ্চিয়ানরা। সুতরাং এইটা ইসলাম ধর্মে আপনি যদি হান্টিংটনের বই দেখেন, ওই বইতে বলা আছে ইসলাম ইজ এ সুপিরিয়র কালচার, রিলিজিয়ান বলেনি, সুপিরিয়র কালচার। তো বলছে কিন্তু অর্থোডক্স ইসলামের কোনো ভবিষ্যৎ নেই। আবার যদি দেখেন শিয়া সুন্নি যে ডিভিশন, আমি মনে করি এটা খ্রিশ্চানদের করা। আপনারা কি জানতেন ইরাক যুদ্ধের আগে? অনেকেই জানতো না শিয়া কি সুন্নি কি। এখনো কিন্তু বাহরাইনে কিন্তু মেজরিটি সুন্নি, কিন্তু বাহরাইন সৌদি আরবের সাথে, ইয়েমেনের সুন্নি। আর যদি আমরা সঠিকভাবে বলি, সুন্নিরাই কিন্তু আসল মুসলমান। কেন আসল মুসলমান? তারা কিন্তু হযরত আলীর মৃত্যুর পর তাদের পক্ষ নিয়েছে। কিন্তু এখন আসল সুন্নিরা আমরা হয়েছি কেন? তার কারণ আমরা বেশি দিন ক্ষমতায় থেকেছি। যদি বেশি দিন বিএনপি ক্ষমতায় থাকতো, আরও ধরেন 100 বছর 70 বছর থাকতো, ওরা তো কয়শো বছর ছিল, তাহলে কিন্তু জিয়া রহমানই ঘোষক প্রতিষ্ঠিত হয়ে যেত। যে অনেকটা সেই রকম। শাহবানা খান, এটা আলোচনা শেষ করে আপনাকে দিয়ে আমি যেটা বলি যে এখন তাহলে ফিলিস্তিনের আসলে ভবিষ্যৎ কি, আপনি কি প্রথম কথা হলো যে ফিলিস্তিনের ভবিষ্যৎ এই মুহূর্তে সুরক্ষিত, এটা আমি ভাবি না। তার মানে এটা কি একসময় নিশ্চিহ্ন নিশ্চিহ্ন হবে না? এটা আবার একটু হাইপার চিন্তা ভাবনা। এটা নিশ্চিহ্ন হবে যেভাবে শুরু হয়েছে, এই কারণে হবে না। অলরেডি কিন্তু প্যালেস্টাইন রেকগনাইজড, হয়তো কিছু রাষ্ট্র দিচ্ছে না, পশ্চিমা রাষ্ট্রগুলি দিচ্ছে না, চীন দিয়েছে রেকগনিশন, বাংলাদেশ রেকগনিশন। এই যে টু স্টেট সলিউশনের কথা এতবার বলা হচ্ছে, সুতরাং সেটাকে আপনি মুখের কথা না, এক্স্যাক্টলি এটাকে পলিটিসাইজ করে টিকিয়ে রাখা, মানে ইসরায়েলের অস্তিত্বের সাথে এই কনফ্লিক্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ আলাপ যেটা করলাম যে এই কনফ্লিক্টটা মিলিটারি দিক থেকে বলেন, ফাইন্যান্সিয়াল দিক থেকে বলেন, ব্যবসাপাতি, বহু কিছুর সাথে এটা জড়িত। সুতরাং এই পরিস্থিতি আরও অনেক লম্বা সময় থাকবে, এবং এই লম্বা সময়টা নিশ্চিতভাবে আমরা সাফারিংসগুলি দেখতে থাকবো। বরং এই সাফারিংসটা ঘিরে আমি যেটা মনে করি, যতটা না প্যালেস্টাইনের, নিশ্চিতভাবে প্যালেস্টাইনের যে ঘটনা ঘটছে সেটা তো স্বাভাবিকভাবে এটা অমানবিক, চরম অমানবিক পর্যায়ে, কিন্তু আমি যেটা দেখছি যে এইটাকে কেন্দ্র করে যে বিশ্বের পরিবর্তনগুলি আসছে, এবং আমি যে পলিটিক্যাল বলয়গুলি হয়েছে, এখন দেখতে হবে যে এই পলিটিক্যাল বলয়গুলি ভবিষ্যতে কি করে। সুতরাং সেইটা আমরা জানি না, সেটা আমরা প্রেডিক্ট করিও না, কিন্তু আমরা যেটুকু বলতে পারি যে এই বলয়গুলি কিন্তু আলটিমেটলি ডিটারমাইন করবে যে ইসরায়েলের অবস্থান কি দাঁড়াবে, প্যালেস্টাইনের ভবিষ্যৎ কি দাঁড়াবে। আমরা এই পর্যায়ে শেষ করি আজকের মতো। এনআই খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর শাহবানা খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখলেন দেশভাবনা আলোচনা অনুষ্ঠান, মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।